শ্রেণী, বিভিন্ন পেশা, বিভিন্ন লিঙ্গ এবং ধর্ম, জাতি, মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তার সমস্যাগুলোকে চিহ্নিত করতে চেষ্টা করেছি এবং সেইখানেই সেই জন্য একটু বিস্তারিত হয়েছে এবং আমরা পরিষ্কারভাবে সুনির্দিষ্টভাবে বেশ কিছু প্রস্তাব দিয়েছি এবং আশা করি যে এটা সামনের নির্বাচনে যারা নির্বাচিত হবেন সেই দলগুলো কিংবা সরকারের বিভিন্ন অংশ, সরকারি কর্মকর্তা, তারা এটাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন এবং আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আরো বিস্তারিত কাজ করব। তো মূল যে বিষয়গুলো আমরা বলতে চেয়েছি তার মধ্যে প্রধান দিকগুলো হচ্ছে যে প্রশাসনিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে স্বচ্ছতা তৈরি হয় সকল কাজে। সরকার যে সমস্ত চুক্তি করবে, যে নীতিমালা প্রণয়ন করবে, স্বচ্ছতা তৈরি হয় এবং জবাবদিহি হয়। এবং আপনারা খেয়াল করবেন এখানে ভাষার কথাটা আমরা বলেছি, আপনারা খেয়াল করলে দেখবেন যে আদালতের রায় শুধু না, আমাদের দেশে যত ধরনের নীতিমালা হয়, সরকার যত ধরনের নীতি প্রণয়ন করে, তদন্ত কমিটি রিপোর্ট করে, কোনো কিছুই বাংলা ভাষায় হয়। পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে শুরু করে এই সরকারের সময় সংস্কার কমিশনের রিপোর্টগুলো দেখলেও দেখবেন যে বেশ কিছু সংস্কার কমিশনের রিপোর্ট সেগুলো ইংরেজি ভাষায় প্রণীত হয়েছে। এই ভাষার জায়গাটা একটা জনগণকে, জনগণের মধ্যে, জনগণের সাথে একটা বিচ্ছেদের একটা একটা দৃষ্টান্ত, একটা নমুনা, একটা একটা ধরন। তো সেটা আমরা পরিষ্কারভাবে বলেছি এবং বিচার বিভাগ, পুলিশ, প্রশাসনিক ব্যবস্থা সেগুলোর ক্ষেত্রে কি ধরনের স্বচ্ছতা আনতে হবে এবং জনগণের কাছে জবাবদিহির জায়গাগুলো কিভাবে তৈরি করতে হবে সেগুলো আমরা বলেছি। বাজেটের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে বাজেটে অনেক বড় বড় অঙ্ক থাকে কিংবা এটা এই বিদেশি সাহায্য বলে পরিচিত যে বিভিন্ন সংস্থা থেকে আমরা যে সমস্ত ঋণ পাই সেগুলোর ক্ষেত্রেও শিরোনামটা জনগণ জানতে পারে কিন্তু তার বিস্তারিত শর্ত কিংবা এই বাজেটের মধ্যে যে সমস্ত প্রকল্প বরাদ্দ দেওয়া হয় সেগুলোর বিস্তারিত কিংবা যে সমস্ত জায়গায় আমাদের ঋণ হচ্ছে, ঋণের সুদ দিতে হচ্ছে সেগুলোর বিস্তারিত কোনো কিছুই জনগণ জানতে পারে। তার ফলে বাজেটের ক্ষেত্রে সকল প্রকল্পের ব্যাপক স্বচ্ছতা এবং তার তার জায়গাগুলো জনগণ যাতে জানতে পারে সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশে যাবৎকালে যত সরকার ক্ষমতা এসছে তার মধ্যে আমরা বেশ কিছু নীতির ক্ষেত্রে ধারাবাহিকতা দিই। সেটা বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষা হোক কিংবা দেশের যে বৃহৎ ব্যবসায়ী তাদের স্বার্থ রক্ষা হোক, সেগুলি কিংবা জনগণের হাত থেকে শিক্ষা, স্বাস্থ্য কিংবা অন্যান্য সুবিধা কেড়ে নিয়ে সেগুলোকে প্রাইভেটাইজেশন এবং কমার্শিয়ালাইজেশনের দিকে নেওয়া হোক, এই সমস্ত ক্ষেত্রে যে অভিন্ন প্রতিষ্ঠানগুলো এই নীতিমালা প্রণয়ন করে সেগুলো হচ্ছে বিশ্ব ব্যাংক, IMF এবং ADB। তাদের উপরে নির্ভরশীলতা থেকে কোনো সরকারি বেরোতে পারে না এবং এই নির্ভরশীলতা থেকে না বেরোতে পারলে বাংলাদেশের জনগণের স্বার্থে নীতিমালা প্রণয়নের কোনো সুযোগই থাকবে না। সেই জন্য এটা আমরা অর্থনীতির ক্ষেত্রে বিশেষভাবে বলেছি যে বিশ্ব ব্যাংক, IMF, ADBর উপরে নির্ভরশীল যে অর্থনৈতিক কাঠামো সেটাকে পরিবর্তন করতে হবে। কৃষি, কৃষক, তারপর জলাভূমি, পরিবেশ, এই সমস্ত বিষয়ে আমরা বিভিন্ন বিস্তারিত বলেছি। জাতীয় ন্যূনতম মজুরি একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে জিডিপির শতকরা 5 ভাগ কমপক্ষে এটা নিশ্চিত করার দাবিটা, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু সেটা বাংলাদেশে তার 3 ভাগের 1 ভাগও এখন পর্যন্ত হয়নি। তার মানে এখন যে বরাদ্দ আছে তার থেকে 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ এবং সেটা বাড়ালে তার একটা গুণগত পরিবর্তন হবে এবং এই গুণগত পরিবর্তনের জন্য একটা জায়গা আমরা খুব গুরুত্বের সঙ্গে বলতে চাই যে পাবলিক এডুকেশন এবং পাবলিক হেলথ কেয়ার, মানে রাষ্ট্রীয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় যে সমস্ত হাসপাতাল, এগুলোতে অবশ্যই সরকারের একেবারে শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সরকারের সাথে সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ আছে, বিভিন্ন পেশাজীবী আছে, তাদের বাধ্যতামূলকভাবে তাদের সন্তানদের লেখাপড়া এই রাষ্ট্রীয় সর্বজন প্রতিষ্ঠানগুলোতে এবং তাদের চিকিৎসা সরকারি হাসপাতালগুলোতে করতে হবে। এটা আমরা খুব গুরুত্বের সঙ্গে বলতে চাই, কারণ এর মধ্যে দিয়েই যথাযথ পরিবর্তনের একটা সূচনা হতে পারে। এর বাইরে প্রাণ প্রকৃতি, পরিবেশ, জ্বালানি, বিদ্যুৎ নিয়ে আপনারা শুনলেন। জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে, জ্বালানি বিদ্যুৎ গত সরকারের সময় এই খাতটা হচ্ছে একটা সবচেয়ে বড় খাত যেখানে সবচেয়ে মেগা দুর্নীতিগুলো হয়েছে এবং যে সমস্ত আইনগুলো আছে এখন পর্যন্ত, যে যে দায় মুক্তি আইনের অধীনে বিভিন্ন চুক্তি করে বাংলাদেশের জন্য সর্বনাশা বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, সেই আইন সরকার, এই সরকার
এক কথায় বাতিল করেছে, আবার আরেক কথায় বলেছে যে এই চুক্তির অধীনে, এই আইনের অধীনে যে সমস্ত চুক্তি হয়েছে সেটা অব্যাহত থাকবে। তার মানে এটা আসলে কোনো পরিবর্তনই হয়নি। তো এই জ্বালানি এবং বিদ্যুৎ খাতকে এই রাহুমুক্ত করার জন্য, দেশি বিদেশি লুটেরা গোষ্ঠীর হাত থেকে সেটাকে বাঁচানোর জন্য এবং বাংলাদেশের জনগণের স্বার্থে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা করে সুলভে টেকসই বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থা করার জন্য আমরা একটা মহাপরিকল্পনার যে কথা বলেছি, জাতীয় কমিটি যেটা করেছিল 2017 সালে, সেটার ভিত্তিতে সরকারকে অগ্রসর হওয়ার কথা বলেছি। এর বাইরে আপনার নিরাপত্তাহীনতা আমাদের প্রতি পদে পদে, আমরা ঘুমাতে গেলেও নিরাপদ বোধ করি না। রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা তো আছে, বিভিন্ন বাড়িতে আগুন লাগছে, বিভিন্ন জায়গায় কেমিক্যাল আছে, ভবনগুলো ঠিক মতো যে শর্ত রক্ষা করে ভবন করতে হয় সেটা সেখানে সমস্যা আছে, ভূমিকম্পের সমস্যা আসছে। সুতরাং আবাসন খাত, বাড়িঘর, কলকারখানা, এই সমস্ত জায়গাতে যে ধরনের অনিয়ম, দুর্নীতি এবং নিরাপত্তাহীনতা আছে সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এর পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে বড় ধরনের একটা আক্রমণের মুখে আছি আমরা। সাংস্কৃতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত 1 বছরে বহু গানের অনুষ্ঠান বাতিল হয়েছে, বহু নাটকের অনুষ্ঠান বাতিল হয়েছে, কনসার্ট বাতিল হয়েছে, খেলা বাতিল হয়েছে, নারীর যে সমস্ত অংশগ্রহণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেগুলো বাতিল হয়েছে, সেগুলোর মধ্যে নানা রকম চাপ সৃষ্টি হয়েছে, ভীতি সঞ্চারিত হয়েছে, আতঙ্ক তৈরি করা হয়েছে। এগুলো থেকে মুক্তির জন্য বিভিন্ন এগুলির তৎপরতা বৃদ্ধি করা, পাঠাগার বৃদ্ধি করা, সাংস্কৃতিক কেন্দ্র বৃদ্ধি করা, থিয়েটার এবং অন্যান্য যে সমস্ত তৎপরতা, শিল্পকলা একাডেমি কিংবা জাতীয় গ্রন্থকেন্দ্র, এই সমস্তগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে আরো সক্রিয়, সজীব এবং জনমুখী করা, এগুলো বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়েছি। ধর্মীয়, জাতিগত এবং লিঙ্গীয় বৈষম্যের জায়গাগুলোকে দূর করে সে সমস্ত জায়গায় প্রয়োজনীয়, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের যে নিরাপত্তাহীনতার বোধ, সেটাকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি। এটা এটা বাইরে থেকে বললে হবে না যে তারা খুব ভালো আছে। তারা যদি নিরাপত্তাহীনতার আতঙ্কিত মধ্যে থাকে, তাহলে কেন তারা সেরকম আতঙ্কের মধ্যে আছে সেটাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তার সেই পরিস্থিতির পরিবর্তন করতে হবে। আমরা সাম্প্রতিককালে এই যে আক্রমণগুলো দেখেছি, হামলা, উদীচী কিংবা ছায়ানট, পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন জায়গায় হামলা এবং হুমকি, এগুলো যারা দিচ্ছে, যারা করছে, তারা তো পরিষ্কারভাবে তাদের জানা যে কারা এগুলো করছে। এটা তারা ঘোষণা দিয়ে করছে, ফেসবুকে ঘোষণা দিচ্ছে, ইউটিউবে উস্কানি দিচ্ছে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠী। তাদের 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 ব্যাপারেও সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। আমরা সামনে নির্বাচনের মধ্যে দিয়ে যারা আসবে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ধরনের নিরাপত্তাহীনতা কিংবা সাংস্কৃতিক ক্ষেত্রে, মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে যে হুমকিগুলো তৈরি হয়েছে, সেই হুমকিগুলোকে মোকাবেলা করতে হবে। এবং এই সমস্ত কিছুকে মিলে নির্বাচন যে প্রক্রিয়া আছে সেটাকে আমরা বলেছি যে নির্বাচন এখন যেভাবে হচ্ছে, এখন যেভাবে নির্বাচনী বিধিমালা আছে, নির্বাচনে অংশগ্রহণের যে প্রক্রিয়া আছে, সেগুলি খুবই বৈষম্যমূলক। মানে দেশের সম্পদশালী কিংবা যাদের হাতে চোরাই টাকা আছে কিংবা যাদের ক্ষমতার সাথে যোগাযোগ আছে, তারা ছাড়া বাকিদের নির্বাচনে অংশগ্রহণ করা খুবই কঠিন। এমনকি জামানত, যে জামানতের অর্থটা কমানোর কথা, সেই জামানতের অর্থ বাড়ানো হয়েছে। আমরা এখানে নির্বাচন সম্পর্কে প্রস্তাব দিয়েছি যে এটা এমনভাবে নির্বাচন প্রক্রিয়া সাজাতে হবে যাতে কোনো ব্যক্তি নির্বাচনে দাঁড়ানোর জন্য তার চোরাই টাকা জমাতে না হয়।